এই ক্লাসের মাধ্যমে আমরা জেনারেল নলেজের উপরে বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাস করব। দেখো তোমাদের সিলেবাস অনুযায়ী যে সমস্ত বিষয়গুলো রয়েছে, আমরা জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের ক্লাস অলরেডি করছি, তো আমরা সপ্তাহে একদিন করে জিকেটা তোমাদের পড়িয়ে দেবো বলে বলেছিলাম। তো জিকে ক্লাসে আজকে আমরা বাছাই করা সেরা প্রশ্ন উত্তর দেখবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের মেনশন রয়েছে, জাস্ট একবার দেখিয়ে দিই, এখানে জিকে রয়েছে। জিকে আমাদের 10টি প্রশ্ন থাকবে 10 নম্বরের। তো 10 নম্বরের জন্য জিকেটাকে আমাকে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে যেগুলো পরীক্ষাতে বেশি করে আসার সম্ভাবনা রয়েছে। ওকে, তো প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখবো। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। আশা করছি প্রত্যেকে আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছ। সকলকে গুড ইভিনিং। একবার কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে আমার ভয়েস এবং স্ক্রিন সমস্ত কিছু ওকে রয়েছে। ওকে, ভেরি গুড। ভয়েস ক্লিয়ার রয়েছে, স্ক্রিনও সমস্ত কিছু একদম পারফেক্ট রয়েছে। তো পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তরটা কোনটা হবে? 1757 সালের 9 ফেব্রুয়ারি, 1757 সালের 23 জুন, 1757 সালের 3 মার্চ, 1757 সালের 12 ডিসেম্বর। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে 1757 সালের 23 জুন। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পলাশীর যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়েছিল আমরা যদি দেখি, বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই পলাশীর যুদ্ধ হয়েছিল, যেখানে ইংরেজরা জয়লাভ করেছিল। এবং ইংরেজদের পক্ষ থেকে কে ছিল? ইংরেজদের পক্ষ থেকে মানে সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ছিলেন সেই সময় ভারতের ভাইসরয়, এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে এই যুদ্ধ হয়েছিল, যেখানে বাংলার নবাব এবং ফ্রেঞ্চ যারা অ্যালাইন করেছিল তারা কিন্তু পরাজিত হয়েছিল। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কে? সিরাজউদ্দৌলা। অনেক সময় পরীক্ষা আসতে পারে। আচ্ছা, পলাশীর যুদ্ধ পশ্চিমবঙ্গের যুদ্ধক্ষেত্রটি এটি কোন জেলায় অবস্থিত? এটি নদিয়া জেলায় অবস্থিত, ভাগীরথী নদীর তীরে। আচ্ছা, এখানে দেখো আলীনগরের সন্ধি মোস্ট ইম্পর্টেন্ট। 1757 সালের 9 ফেব্রুয়ারি হয়েছিল, সিরাজের সাথে, সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। আচ্ছা, ইতিহাসে অন্ধকূপ হত্যা, যেটা কুখ্যাত অন্ধকূপ হত্যা, সেটা কার সঙ্গে জড়িত? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সিরাজউদ্দৌলার সাথে। অর্থাৎ পলাশীর যুদ্ধ রিলেটেড আমাদের যতগুলো প্রশ্ন এখানে আসতে পারে সেগুলো কিন্তু আমরা এক ঝলকে দেখে নিলাম। চলো এরপরে নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন? ভগৎ সিং, সূর্য সেন, অরবিন্দ ঘোষ, প্রফুল্ল চাকি। বলো সঠিক উত্তর কোনটি হবে? তোমরা যদি অ্যান্সার জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবে। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা ছিলেন মাস্টারদা সূর্য সেন। তোমাকে প্রশ্নটা এইভাবে করতে পারে, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। দেখো মাস্টারদা সূর্য সেন তিনি কোন বিষয়ের শিক্ষক ছিলেন? তিনি গণিত বিষয়ের শিক্ষক ছিলেন। এটাও অনেক সময় পরীক্ষাতে আসে। ওকে, সো অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। দেখো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল? 1930 সালে সংঘটিত হয়। ভেরি গুড। অরবিন্দ ঘোষ মানিকতলা আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত। দেখো এখানে রয়েছে মদনলাল ধিংড়া। মদনলাল ধিংড়া 1909 সালে লর্ড কার্জন উইলিকে হত্যা করেন। প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু মিলে, তোমরা প্রত্যেকেই জানো ক্ষুদিরাম বসু মেদিনীপুরের সন্তান ছিলেন, স্বাধীনতা সংগ্রামী। প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন, আর ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল 1908 সালের 11 আগস্ট এই কারণে। ঠিক আছে, ওকে, প্রত্যেকে বুঝে গিয়েছো। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 3। ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি? ডুয়ান্ড রেখা, র্যাডক্লিফ রেখা, ম্যাকমোহন লাইন, পাটকাই পাহাড়। ভারত এবং চীনের সীমান্ত রেখা, দেখো ভারত এর সাথে যে সমস্ত আন্তর্জাতিক দেশগুলো আমাদের সীমানা রয়েছে, বাউন্ডারি শেয়ার করে, সেই সমস্ত দেশের সাথে যে লাইন রয়েছে তার প্রত্যেকটা একটা ইউনিক নেম রয়েছে। তো সেই বাউন্ডারি নামগুলো প্রত্যেকটাই তোমাদের মনে রাখতে হবে। ভারত এবং চীনের সাথে যে বর্ডারের নামটা রয়েছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। বাকি পয়েন্টগুলো আমরা দেখবো, যেরকম ডুরান্ড লাইন কার কার মধ্যে রয়েছে? ভারত এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে। র্যাডক্লিফ লাইন রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারত এবং মায়ানমারের মধ্যে রয়েছে পাটকাই পাহাড়। ঠিক আছে, প্রত্যেকে বুঝে গিয়েছো? ওকে, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4, আমরা পরবর্তী প্রশ্নে যাব। সকলে কমেন্ট করছো, ইতিমধ্যে যুক্ত হয়েছে অনেক স্টুডেন্ট। ভেরি গুড, ঠিক আছে। চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের মূল স্থলভাগের দক্ষিণতম স্থান কোনটি? ইন্দিরা পয়েন্ট, কিবিথু, গোহারমথা, কন্যাকুমারী। মূল স্থলভাগের দক্ষিণতম স্থান, মেইনল্যান্ডের মূল ভূখণ্ডের বলেছে এখানে। ঠিক আছে, সঠিক উত্তরটা হবে অপশন ডি, কন্যাকুমারী ইজ দ্য কারেক্ট আনসার। কন্যাকুমারী হচ্ছে মূল স্থলভাগের দক্ষিণতম বিন্দু। তো ভারতের একদম শেষ বিন্দু, পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, আমাকে সবগুলো জানতে হবে। ভারতের দক্ষিণতম বিন্দু যদি তোমাকে এমনি জিজ্ঞেস করে, ইন জেনারেল আন্দামান নিকোবরে অবস্থিত ইন্দিরা পয়েন্ট, এটা হয়ে যাবে। বাট মূল স্থলভাগে যদি বলে তাহলে কন্যাকুমারী করতে হবে। আচ্ছা, ভারতের পূর্বতম বিন্দু কোনটা? অরুণাচল প্রদেশের কিবিথু ভারতের পূর্বতম বিন্দু। ভেরি গুড। নেক্সট দেখো, ভারতের পশ্চিমতম সীমারেখা কোনটা? একদম শেষ, গুজরাটের গোহারমথা। ভারতের উত্তরতম সীমা কোনটা? ইন্দিরা কল। ইন্দিরা কল, ঠিক আছে। দেখো ইন্দিরা পয়েন্ট আলাদা, ইন্দিরা কল আলাদা কিন্তু। ভারতের শীতলতম স্থান লাদাখের দ্রাস, আর ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। ভেরি গুড। তো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট। ক্লাসটাকে অবশ্যই একটা লাইক এবং সেশনটিকে শেয়ার করে দাও, বন্ধুদের সাথে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। ভারত কোন দেশের সাথে সবচেয়ে কম সীমানা স্পর্শ করেছে? মানে আন্তর্জাতিক সীমানার নিরিখে কোন দেশের সাথে সবথেকে কম রয়েছে ভারতের সাথে? বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান। দেখো যদি আমরা দেখি ভারতের সাথে আন্তর্জাতিক সীমানা মোট কয়টি দেশের রয়েছে? 7টি দেশের রয়েছে। মোট কয়টি দেশের? 7টি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা শেয়ার করে বাংলাদেশের সাথে। কত স্যার? 4096.06 কিলোমিটার। 4096 কিমি তোমরা লিখতে পারো। ওকে, 4096 কিমি। সব থেকে কম হচ্ছে আফগানিস্তানের সাথে 106 কিলোমিটার। 106 কিলোমিটার। ওকে, আফগানিস্তানের সাথে। ভেরি গুড, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে প্রত্যেকে খুব ভালো করে দেখবে, ভারত মোট 7টি দেশের সাথে সীমানা ভাগ করে, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। ভারত বাংলাদেশের সাথে যে সীমানা রয়েছে সেটা সব থেকে বেশি, 4096 কিলোমিটার, এবং ভারত আফগানিস্তানের সাথে সবথেকে কম বর্ডার শেয়ার করে, সেটা হচ্ছে 106 কিলোমিটার। নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের এখানে দেবো। এএনএম এবং জিএনএম পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে একদম লেটেস্ট এবং নিউ এডিশন
তোমাদের হচ্ছে প্র্যাকটিস সেট, ঠিক আছে? তো পি ওয়াই কিউ সলিউশন পাবে তোমরা, এবং ম্যাথ রিজনিং এর সমাধান করে দেওয়া রয়েছে এই বইটিতে। তো যারা নিতে আগ্রহী রয়েছে, লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ক্লাসের ডেসক্রিপশন বক্সে ক্লিক করবে জাস্ট, এবং লিংকটাতে ক্লিক করলে তুমি এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেইখানে তুমি অনলাইনে থ্রু দিয়ে বাড়িতে বসে বইটিকে সংগ্রহ করতে পারবে, এবং সেখানে একটি কুপন কোড তুমি দিতেও পারো, কারণ দিলে তোমারই সুবিধা হবে, সবথেকে কম দামে তুমি বইটি পাবে। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 6, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো সঠিক উত্তর কোনটা হবে? ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে ফ্রান্সে। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কোর ফুল ফর্ম। ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। অনেক সময় এই ফুল ফর্মটা জিজ্ঞেস করতে পারে। ইউনেস্কোর মোটো হচ্ছে কি? বিল্ডিং পিস ইন দ্য মাইন্ডস অফ মেন এন্ড উমেন, ঠিক আছে? এবং কালার কোড যদি আমরা দেখি ইউনেস্কোর ব্ল্যাক এন্ড ব্লু। আর ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945 সালে। যতটা করাচ্ছি তোমাদের ডিটেইলসে, সেগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। তোমাকে জিজ্ঞেস করতেই পারে ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়, ইউনেস্কোর ফুল ফর্ম কি, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। এইভাবে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। নেক্সট, অলিম্পিকের রিং এর নীল রংটি কোন মহাদেশকে চিহ্নিত করে? ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর কোনটি হবে? দেখো অলিম্পিকের যে রং যদি আমরা দেখি, সেখানে নীল রংটা কোন দেশকে রিপ্রেজেন্ট করছে, কোন মহাদেশকে? দেখো মোট 5টি কালার রয়েছে অলিম্পিকের, যে ফ্ল্যাগটা রয়েছে, রিংটা রয়েছে, সেই 5টি রং 5টি মহাদেশকে ডিনোট করে। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের হবে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন এ, ইউরোপ। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউরোপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আফ্রিকা মহাদেশ, মহাদেশ কি? আফ্রিকা মহাদেশ কালো রঙকে ডিনোট করছে, মানে আফ্রিকা মহাদেশ কালো রঙের সাথে দেখানো হয়েছে। এশিয়া মহাদেশ হলুদ রঙের সাথে দেখানো হয়েছে। অস্ট্রেলিয়া মহাদেশ সবুজ রঙের সাথে দেখানো হয়েছে। আমেরিকা লাল রং এবং ইউরোপকে নীল রঙে দেখানো হয়েছে। আমার এখানে তোমাদের একটা ম্যাপ দেখিয়ে দেওয়া উচিত ছিল, যাতে তোমাদের বুঝতে সুবিধা হতো, তাই না? ওকে, তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। নেক্সট পরবর্তী কোশ্চেন, ঘুমার কোন রাজ্যের একটি আঞ্চলিক নৃত্য? রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, ত্রিপুরা। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? 8 নম্বর কোশ্চেন, ঘুমার কোন রাজ্যের একটি আঞ্চলিক নৃত্য? সঠিক উত্তরটি হবে অপশন এ, রাজস্থান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ। ওকে, দেখো রাজস্থান হচ্ছে রাজস্থানের বেশ কিছু নৃত্য, যেরকম হচ্ছে ঘুমার, চক্রি, গাঙ্গোর, ঝুমা, ঝুলন লীলা। তামিলনাড়ুর ভারতনাট্যম, কুলি, কালাট্টম। উত্তরপ্রদেশের নটঙ্কি, রাসলীলা, কাজরি, চাপেলি। ত্রিপুরার কোজাগরি ইত্যাদি হচ্ছে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নৃত্য। ওকে, ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। 1084 মা উপন্যাসটির রচয়িতা কে? মহাশ্বেতা দেবী, অনিতা দেশাই, অরুন্ধতী রায়, কিরণ দেশাই। 1084 মা। বলো কোশ্চেন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহাশ্বেতা দেবী। 1084 মা হচ্ছে মহাশ্বেতা দেবী। ওকে, অপশন এ হলো আমাদের সঠিক উত্তর। মহাশ্বেতা দেবীর লেখা তোমরা আরেকটা বলতে পারবে উপন্যাস? বলো, যারা পারবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। মহাশ্বেতা দেবীর লেখা আরেকটি উপন্যাসের নাম বলো 1084 মা ছাড়াও। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় আইসিএস অফিসার হলেন নিম্নের কোন ব্যক্তি? প্রথম ভারতীয় আইসিএস অফিসার হলেন নিম্নের কোন ব্যক্তি? সুভাষচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয় আইসিএস অফিসার হলেন, অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট প্রথম ছিলেন হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো যদি আমরা আইসিএস পরীক্ষা বলি, আগে ব্রিটিশ যুগে শুরু হয়েছিল এবং এই পরীক্ষাটা ইংল্যান্ডে নেওয়া হতো, এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের ভারতে নেওয়া হয়। সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় চতুর্থ বা ফোর্থ হয়েছিলেন, এটাও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। হয়তো এতটা টাফ দিবে না তোমাদের, বাট আসতে পারে, লিখে নাও প্রত্যেকে। আর সত্যেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে জুন মাসে তিনি প্রথম ভারতীয় আইসিএস পরীক্ষা সিভিল সার্ভিসে নির্বাচিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি বড় ভাই ছিলেন। সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি, যার জন্য তিনি এশিয়ার প্রথম নোবেলম্যান, প্রথম তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এশিয়া তথা ভারতে, ঠিক আছে, 1913 সালে। নেক্সট কোশ্চেন, প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কোন তারিখে? 7ই এপ্রিল, 17ই এপ্রিল, 21শে এপ্রিল, 13ই এপ্রিল। বলো সঠিক উত্তর কোনটি হবে? প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে পালিত হয় 7ই এপ্রিল। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো যদি আমরা দেখি প্রতি বছর 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে। 1948 সাল থেকে প্রথম এটি পালিত হয়ে আসছে, এবং 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম স্বাস্থ্য সমাবেশ বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের সিদ্ধান্ত নেয়, আর 1950 সালে প্রথম সেলিব্রেট করে। তাই ফার্স্ট পালিত হয় 1950 সালে, সিদ্ধান্ত নেওয়া হয় 1948 সালে, প্রতি বছর পালন করা হয় 7ই এপ্রিল। আর থিমটা মনে রাখবে তোমরা, 2024 সালের স্বাস্থ্য দিবসের থিম ছিল হচ্ছে মাই হেলথ মাই রাইট। কি বললাম? মাই হেলথ মাই রাইট। আর 2025 এর থিম হচ্ছে হেলদি বিগিনিংস হোপফুল ফিচার্স। হেলদি বিগিনিং হোপফুল ফিচার্স। ওকে, আচ্ছা 13ই এপ্রিল পালিত হয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিবস। 17ই এপ্রিল পালিত হয় হিমোফিলিয়া দিবস। 21 এপ্রিল পালিত হয় জাতীয় সিভিল সার্ভিস ডে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে চলো। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। প্রথম এভারেস্ট জয়ী ভারতীয় মহিলা হলেন কে? সন্তোষ যাদব, বাচেন্দ্রী পাল, গঙ্গা ভুটিয়া, উপরের কোনটাই নয়। বলো সঠিক উত্তর কোনটি হবে? প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলা যদি বলে, তাহলে করবে উত্তর হচ্ছে বাচেন্দ্রী পাল। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। আর যদি ইন জেনারেল কোশ্চেন করতো, তাহলে জুঙ্কো তাবেই হতো। জুঙ্কো তাবেই হতো মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা, যদি ইন জেনারেল কোশ্চেন করতো। যেহেতু বলেছে প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন, তিনি হলেন বাচেন্দ্রী পাল। ওকে,
1984 সালে প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। বাচেন্দ্রী পাল ছিলেন বিশ্বের পঞ্চম মহিলা এবং মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা। মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা যদি বলা হয় তাহলে ঝুমকো তাবেই, বললাম না, এটা দেখবে। আচ্ছা, দুবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা সন্তোষ যাদব। আর প্রথম বাঙালি এভারেস্ট জয়ী মহিলা হলেন গঙ্গা ভুটিয়া, বাঙালি মহিলা। আর যদি বিকলাঙ্গদের দিক থেকে বলা হয় প্রথম, তাহলে হবে অরুণিমা সিনহা। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন। নুটু কাকা চরিত্রের স্রষ্টা হলেন কে? মতি নন্দী, প্রেমেন্দ্র মিত্র, বিমল কর, রবীন্দ্রনাথ ঠাকুর। নুটু কাকা চরিত্রের স্রষ্টা হলেন কে? তোমরা দেখবে বিগত বছরের প্রশ্নে ঠিক এই টাইপের প্রশ্নই কিন্তু জিজ্ঞেস করেছে, এবং যেগুলো এখানে করাবো সব থেকে বেশি চান্স রয়েছে পরীক্ষাতে আসার। সঠিক উত্তরটা হবে বিমল কর। নুটু কাকা চরিত্রের স্রষ্টা হলেন বিমল কর। অপশন সি হলো আমাদের সঠিক উত্তর। আচ্ছা, মতি নন্দী যে সমস্ত চরিত্র সৃষ্টি করছেন বাংলা সাহিত্যের ইতিহাসে, যেরকম ননিদা, ফণি ইত্যাদি, তারাপদ রায় হচ্ছে ডোডো, তাতাই। তারাপদ রায় হচ্ছে ডোডো এবং তাতাই। নেক্সট পরবর্তী প্রশ্ন, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, দেখো কলকাতাকে তো সিটি অফ জয় বলা হয়, সিটি অফ জয়, প্রাসাদ নগরী বলা হয়ে থাকে, তাই না? মুম্বাইকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়। বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, মানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। জয়পুরকে বলা হয় কি? জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। নাগপুরকে বলা হয় কমলালেবুর শহর, নাগপুরকে বলা হয় কমলালেবুর শহর। মন্দিরের শহর বলা হয় বেনারসকে, তাই না? বা বারাণসীকে মন্দিরের শহর বলা হয়ে থাকে। উৎসবের শহর বলা হয় দক্ষিণ ভারতের তাঞ্জাবুরকে। শস্যের ভান্ডারও বলা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 15, কালপেচা নামে পরিচিত কোন সাহিত্যিক? বিমল ঘোষ, বিমল মিত্র, বিনয় ঘোষ, বিনয় মুখোপাধ্যায়। কালপেচা নামগুলো অনেকটা সিমিলার, বলা সঠিক উত্তর কোনটি হবে? 15 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বিনয় ঘোষ। কালপেচা নামে পরিচিত কোন সাহিত্যিক? বিনয় ঘোষ। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। বিমল ঘোষ হচ্ছে মৌমাছি নামে পরিচিত, বিমল মিত্র জাবালি। বিমল ঘোষ মৌমাছি, বিমল মিত্র জাবালি নামে পরিচিত। কি বললাম? বিমল ঘোষ মৌমাছি, বিমল মিত্র জাবালি, বিনয় মুখোপাধ্যায় যাযাবর, আর বিনয় ঘোষ কি? কালপেচা নামে পরিচিত। বিনয় মুখোপাধ্যায় হয়, বিনয় ঘোষ হয়। যিনি ঘোষ তিনি হচ্ছে কালপেচা, যিনি মুখোপাধ্যায় তিনি হচ্ছেন যাযাবর। নেক্সট কোশ্চেনে চলো। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর জাকির হোসেন, প্রণব মুখার্জি। ভারতের প্রথম রাষ্ট্রপতি। 16 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন বি হবে সঠিক উত্তর। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু। ওকে, দেখে নাও এখানে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন। ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন? নীলাম সঞ্জীবা রেড্ডি। প্রবীণতম রাষ্ট্রপতি কে আর নারায়ণ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে রয়েছেন? দ্রৌপদী মুর্মু। ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 17, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। মনসবদারি প্রথা কে প্রচলন করেন? মনসব শব্দের অর্থ হলো পদমর্যাদা, যেটি মুঘল সম্রাট আকবর চালু করেছিলেন। অপশন এ হবে সঠিক উত্তর। কোন মুঘল সম্রাটকে আলমগীর বলা হয়? ঔরঙ্গজেবকে আলমগীর উপাধি দেওয়া হয়েছে। ঠিক আছে, 1575 খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা চালু করেন সম্রাট আকবর, এবং মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। হ্যাঁ না? 17 নম্বরের এ ভেরি গুড, অনেকেই অ্যান্সার করছো। এই তো তোমরা অনেক কিছু জানো দেখছি। ঠিক আছে, চন্দনা, সুপ্রিয়া, ঋতিকা, সুপ্রীতি, ভেরি গুড। মৃন্ময়, অনেকেই যুক্ত রয়েছে, ভেরি গুড। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। 2024 সালের 59তম জ্ঞানপীঠ পুরস্কারে কে ভূষিত হয়েছেন? দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দু একটা দিয়ে দিতে পারে, 10টা প্রশ্নের মধ্যে হয়তো দুটো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিল, তাই না? আমরা কি করবো এখানে? আমরা সেইগুলোকে একটু কভার করার চেষ্টা করবো। 59তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন কে? বিনোদ কুমার শুক্লা, নরেশ মেহতা, নীলাধর মন্ডলাই, নাকি নাগার্জুন। 18 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কোনটা হবে? কোশ্চেন নাম্বার 18, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিনোদ কুমার শুক্লা 2024-এর 59তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। সব থেকে সর্বোচ্চ যদি আমরা ভারতীয় সাহিত্যের পুরস্কার দেখি, তাহলে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিলেন হচ্ছে জি শঙ্কর কুরু। কত সালে? 1965 সালে। নগদ পুরস্কার এক্ষেত্রে 11 লক্ষ টাকা দেওয়া হয়। আর 59তম জ্ঞানপীঠ পুরস্কার হিন্দি লেখক ছত্তিশগড়ের প্রথম বিজয়ী বিনোদ কুমার শুক্লা এবারে পেয়েছেন। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, বৈদ্যুতিক হিটারে কোন ধাতুর তার ব্যবহার করা হয়? নাইক্রোম, অ্যালুমিনিয়াম, তামা, দস্তা। আশা করবো এই প্রশ্নের উত্তর প্রত্যেকেই পারবে। এটা আমাদের জেনারেল সায়েন্সের প্রশ্ন, এখানে জিকের মধ্যেও একটা জেনারেল সায়েন্স আসতেই পারে এগুলো। ঠিক আছে, সঠিক উত্তরটা হবে অপশন এ, নাইক্রোমের তার ব্যবহার করা হয়। নাইক্রোমের তার হচ্ছে একটি সংকর ধাতু, যার উপাদান কি? নিকেল, লোহা এবং ক্রোমিয়াম। নিকেল, লোহা এবং ক্রোমিয়াম, নাইক্রোম। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলো। কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত? দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান। বলো সঠিক উত্তর কোনটি হবে? কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত? কুলিক পাখিরালয় কারা বলতে পারো দেখি? 20 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত কুলিক পাখিরালয়। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত কুলিক পাখিরালয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, সো আজকের ক্লাসে আমাদের এই ছিল বাছাই করা সেরা জিকে উইথ এক্সপ্লেনেশন। আশা করব প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লাগে, প্রত্যেকদিন সম্পূর্ণ ফ্রি ক্লাস আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এএনএম এবং জিএনএম পরীক্ষার্থীদের জন্য, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রত্যেকে ক্লিক করে সেখানে যুক্ত হয়ে যাবে। সঠিক সময় ক্লাসে তোমরা যুক্ত হওয়ার জন্য অবশ্যই কিন্তু এই ক্লাসগুলোতে ইনফর্ম থাকতে হবে।